হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পশ্চিমবঙ্গের জিকে সম্পর্কে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, তোমরা দেখেছো আগের ক্লাসে, যেখানে আমরা পশ্চিমবঙ্গের জিকে সেশন শুরু করেছিলাম, যেখানে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করব, যেটা আমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, পিএসসি যে কোনো স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? বক্সা ব্যাঘ্র প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? পাশে দেখো খুব সুন্দর একটা ছবি রয়েছে। বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রান্সে যে গেটটা রয়েছে, খুব সুন্দর একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এটা কোন জেলায় অবস্থিত? চারটে অপশন রয়েছে: জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার না উত্তর দিনাজপুর। তো মনে রাখবে যে বক্সা টাইগার রিজার্ভ এটা কিন্তু আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। যে আলিপুরদুয়ার কিন্তু জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ার গঠন করা হয়েছে। এই আলিপুরদুয়ার কিন্তু ভারত এবং ভুটানের যে সীমান্ত অঞ্চল সেখানে অবস্থিত। তো আলিপুরদুয়ার ভারত এবং ভুটান সীমান্তে ডুয়ার্স অঞ্চলে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প। এই ধরনের ব্যাঘ্র প্রকল্প কিসের জন্য? ব্যাঘ্রকে বা টাইগারকে রক্ষণ করার জন্য, কারণ বিলুপ্ত প্রজাতির প্রাণী হয়ে গেছে, সেই কারণে রক্ষা করার জন্য এরকম টাইগার রিজার্ভ, ক্রোকোডাইল রিজার্ভ, এই ধরনের প্রজেক্ট কিন্তু গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। ভেরি বিউটিফুল ফারাক্কা ব্যারেজ তোমরা দেখতে পাচ্ছ। তো এই ফারাক্কা ব্যারেজ কোন নদীর কোন উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল? তো তোমরা কমেন্ট করে জানো যে ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপরে গঠিত। প্রত্যেকেই জানো ফারাক্কা ব্যারেজ। চারটে অপশন রয়েছে: জলবিদ্যুৎ উৎপাদনে, কৃষি জমিতে সেচের জন্য, হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধির জন্য, না মাছ চাষের প্রসারের জন্য। তো মনে রাখ, প্রত্যেকেই জানো যে ফারাক্কা ব্যারেজ এটা কিন্তু হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি করার জন্য হয়েছিল। বেসিক্যালি কলকাতা বন্দরকে নব্যতা সংকট থেকে বাঁচাতে এবং পলি জমার হাত থেকে রক্ষা করতে এই বাঁধ তৈরি করা। তোমরা প্রত্যেকেই জানো হয়তো যে কলকাতা বন্দরে গঙ্গা নদী যে পলি কালেক্ট করে আনে, সেটা কলকাতা বন্দরে ডিপোজিট করে, কারণ নদীর নিম্ন গতিতে পলি সঞ্চিত হয়, ফলে নদীর নব্যতা হ্রাস পায়। তো সেই কারণে কি হয়, এই নব্যতা সংকট বাঁচানোর জন্য এবং হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তোমরা কমেন্ট করে জানাও যে ফারাক্কা ব্যারেজ কোন জেলাতে অবস্থিত, পশ্চিমবঙ্গের কোন জেলায় ফারাক্কা ব্যারেজ রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? মানে সবার শেষে কোন জেলাটা তৈরি করা হয়েছে? চারটে অপশন রয়েছে: আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, না কালিম্পং। তো প্রত্যেকেই হয়তো জানো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা এটা কিন্তু 2017 সালে 7 এপ্রিল বর্ধমান জেলাকে ভাগ করে পশ্চিম বর্ধমান করা হয়েছে, যেটাই কিন্তু ভারতের বা পশ্চিমবঙ্গের 23তম জেলা। এখনো পর্যন্ত 23টা জেলাই রয়েছে। তো 23তম জেলা কিন্তু পশ্চিম বর্ধমান। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার অ্যাঙ্গেল থেকে প্রচুর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন অঞ্চলটিকে? চারটে অপশন রয়েছে: কলকাতা, শান্তিনিকেতন, নবদ্বীপ, না শ্রীরামপুর। দেখো অক্সফোর্ড সব দিক থেকে আমাদের এডুকেশন বা শিক্ষার গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি রয়েছে। তো সেখানে বাংলার অক্সফোর্ড বলা হয় কোন অঞ্চলটিকে? প্রত্যেকেই হয়তো জানো নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। কেন? কারণ নবদ্বীপে মধ্যযুগে শ্রী চৈতন্য দেবের যখন আবির্ভাব হয়েছিল, সেই সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা এবং ন্যায়শাস্ত্রের প্রধান কেন্দ্র ছিল। বেসিক্যালি সেন যুগে বাংলার এই নবদ্বীপ ছিল ক্যাপিটাল। সেই কারণে লক্ষণবতী বা নবদ্বীপ সে সময় ক্যাপিটাল ছিল। তো সেই সময় থেকে সংস্কৃত চর্চা, এডুকেশনের দিক থেকে ভীষণ সমৃদ্ধ ছিল। তো সেই কারণে নবদ্বীপকে কিন্তু আমাদের বাংলার অক্সফোর্ড বলা হয়। পরবর্তীকালে বখতিয়ার খিলজি তিনি কি করেন, এই সেন বংশকে উচ্ছেদ করেন এবং ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেন এবং নালন্দা ইউনিভার্সিটি ডিস্ট্রয় করেন। আমরা প্রত্যেকেই এটা সম্পর্কে জানি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? মানে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি এডুকেটেড বা সাক্ষর? চারটে অপশন রয়েছে: কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, না হাওড়া। দেখো আমরা প্রত্যেকেই জানি যখনই কোনো সাক্ষরতা বা এডুকেশনের কথা আসে তখনই মেদিনীপুর জেলার নাম আসে। কেউ যদি বলা হয় যে মেদিনীপুরের ছেলে বা মেদিনীপুরের মেয়ে, সঙ্গে সঙ্গেই বলে দেয় তার মানে খুব শিক্ষিত। এটা আমাদের মধ্যে একটা, বাঙালিদের মধ্যে একটা ট্রেন্ড রয়েছে। তার কারণ
পূর্ব মেদিনীপুর জেলা সাক্ষরতার দিক থেকে সব থেকে বেশি। তো 2011 সালের যে পরিসংখ্যান বা সেন্সাস হয়েছিল, সেখানে এই জেলা শিক্ষায় রাজ্যের শীর্ষে রয়েছে। প্রত্যেকে হয়তো জানো, তো 2021 সালে কোনো সেন্সাস হয়নি কোভিড এর কারণে। পরবর্তী সেন্সাস 2031 হওয়ার কথা। এর আগে সেন্সাস হবে কিনা ঠিক নেই, সম্ভবত হবে না, কারণ 2031 পরবর্তী সেন্সাস হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? প্রত্যেকেই জানি যে ভারতে প্রাচীন মানে আমাদের যে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পাট কল থেকে যে উৎপাদিত পাট ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে গ্রো করেছে। সেই কারণে ভারতে কোয়েম্বাটুর, তারপর আমাদের আমেদাবাদ, তারপর কানপুর, এগুলো সব আমাদের ম্যানচেস্টার নামে পরিচিত। যেমন ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, প্রত্যেকটাই কিন্তু পাট কল বা পাট ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। তো এরকম ভারতে প্রথম পাটকল পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীরামপুর, রিষড়া, টিটাগড় না চন্দননগর? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গে প্রথম বা ভারতের প্রথম পাটকল যেটা পশ্চিমবঙ্গের রিষড়াতে তৈরি হয়েছিল 1855 সালে। তৎকালীন ভাইসরয়, তৎকালীন আমাদের যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন হুগলি নদীর তীরে রিষড়াতে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে পাট শিল্পকে অস্তাচলের শিল্প বলা হয়েছে, তার কারণ বর্তমানে পাটজাত দ্রব্যের ব্যবহার প্রায় হয় না। পরবর্তী প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চল মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? হলদিয়া পূর্ব মেদিনীপুরের বন্দর শহর, পোর্ট সিটি। তো হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? চারটে অপশন রয়েছে, লৌহ ইস্পাত, পেট্রোকেমিক্যাল, বস্ত্র না চা? তো মনে রাখবে যে হলদিয়া শিল্পাঞ্চল মূলত পেট্রোকেমিক্যালের জন্য বিখ্যাত। তো হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, পূর্ব ভারতের অন্যতম একটি পেট্রোকেমিক্যাল হাব। সেই কারণে হলদিয়া পেট্রোকেমিক্যালের জন্য বর্তমানে হলদিয়া কিন্তু ভীষণ ডেভেলপড হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখতেই পাচ্ছ, ইম্পর্টেন্ট, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটা কোন জেলায় অবস্থিত? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে রেলের যে যে বগি ইঞ্জিন তৈরি সেটা কিন্তু হয়ে থাকে। চারটে অপশন রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া না বাঁকুড়া? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমাদের পশ্চিম বর্ধমানে অবস্থিত, যেখানে ভারতের রেলের বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি করা হয়, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম অর্থকরী ফসল কোনটা? প্রধান অর্থকরী, যেটাকে ক্যাশ ক্রপ বলে। ক্যাশ ক্রপ কোনগুলোকে বলা হয়? যেগুলো বিক্রির মাধ্যমে টাকা উৎপাদন হয় সেগুলোকে আমরা ক্যাশ ক্রপ বলে থাকি। চারটে অপশন রয়েছে, চা, পাট, তামাক, কফি। দেখো পশ্চিমবঙ্গ থেকে অনেক জিনিসই অর্থকরী ফসল, ধান থেকে শুরু করে সবই, কিন্তু তার মধ্যে পাটকে বলা হয় প্রধান অর্থকরী ফসল, কারণ পাটকে আমরা সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার বলে থাকি। তো পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গের যে প্রধান অর্থকরী ফসল এটা কিন্তু পাট হবে। ওকে, নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? চারটে অপশন রয়েছে, তিস্তা, দামোদর, অজয় না রূপনারায়ণ? দেখো ছোটবেলা থেকে আমরা পড়েছি বাংলার দুঃখ বলা হয়ে থাকে আমাদের দামোদর নদীকে। কেন? কারণ অতীতে এই বর্ষাকালে এই নদীতে প্রবল বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, এই কারণে এটাকে বাংলার দুঃখ বলা হয়। তোমরা জানো যে বিদ্যাসাগর কোন নদী পেরিয়েছিল? তোমরা আশা করি এটা সম্পর্কে জানো। তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। তোমরা কমেন্ট করে জানাও বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দেখতে পাচ্ছ ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা, অনেকেই ঘুরতে যায়, ভীষণ ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেস, দেখতেই পাচ্ছ অনেক মানুষ এখানে রয়েছে। মুকুটমণিপুর বাঁধ এটা কোন নদীর ওপরে অবস্থিত? ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চারটে অপশন রয়েছে, কংসাবতী, সুবর্ণরেখা, শিলাবতী না রূপনারায়ণ? চারটে নদী রয়েছে, এখানে অ্যান্সার হবে কংসাবতী বা কাঁসাই নদী। এটি বাঁকুড়া জেলায় অবস্থিত এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। কংসাবতীর ওপরে অবস্থিত মুকুটমণিপুর বাঁধ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে দেখবে মুকুটমণিপুর ঘুরতে যায়। পরবর্তী প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দেখতে পাচ্ছ ভীষণ মানে একটা খুব বিউটিফুল এন্ট্রান্স গেট রয়েছে। এই গরুমারা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? চারটে অপশন রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং না কুচবিহার? তো এই গরুমারা জাতীয় উদ্যান এটা কিন্তু জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এই জাতীয় উদ্যানটা ভারতের যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, যেটা এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন,
শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? দেখতে পাচ্ছ, ভেরি বিউটিফুল। আমাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? চারটে অপশন রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ না হুগলি। তো শান্তিনিকেতন প্রত্যেকেই জানি বীরভূমে অবস্থিত। এটা 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এবং মনে রাখবে তোমরা প্রত্যেকেই জানো, শান্তিনিকেতন লেটেস্ট আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেটা বর্তমানে ফাংশনাল কিন্তু হেরিটেজ সাইট, যেটা পৃথিবীতে একমাত্র হেরিটেজ সাইট যেটা ফাংশনাল অবস্থায় হেরিটেজ সাইট হিসেবে রয়েছে, সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন। এটা আমাদের গর্বের বিষয়। পরবর্তী প্রশ্ন, কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? চারটে অপশন, 1980, 82, 84, 86। দেখতে পাচ্ছ প্রথম মেট্রো রেলের ছবি দেওয়া রয়েছে, ফার্স্ট ফটো সেই সময় তোলা হয়েছিল। এটা ইন্দিরা গান্ধীর লাস্ট প্রজেক্ট ছিল, এরপরে ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেটেড করা হয়েছিল। তো এটা ছিল 1984 সালে 24শে অক্টোবর স্প্ল্যানেড থেকে, স্প্ল্যানেড মানে আজকে যেটাকে আমরা ধর্মতলা বলে থাকি, সেখান থেকে ভবানীপুর পর্যন্ত ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো চলাচল শুরু হয়েছিল। বর্তমানে মেট্রো রেলের বিভিন্ন ধরনের লাইন হয়েছে, অরেঞ্জ লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন, হয়তো জানো। যারা পশ্চিমবঙ্গবাসী কলকাতায় থাকো, মেট্রো রেলের সাথে প্রত্যেকেই পরিচিত। আজকের দিনে মেট্রো রেল কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা রয়েছে। ওকে, চলো আজকে লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন কোনটি? অনেকেই ঘুরতে গিয়েছো, ভীষণ বিউটিফুল, দেখতেই পাচ্ছ। চারটে অপশন রয়েছে, শিলিগুড়ি, কার্শিয়াং, ঘুম না কালিম্পং। এটা বলতে বলার অপেক্ষা থাকে না। পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি স্টেশন, যেটা ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ এখানে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো। ধন্যবাদ।